11th of September was a shocking breach of international law. সেই 1989 সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই, আজকে সেই ঘটনাই ঘটে গেল। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল। মানে বাংলাদেশি একমাত্র দেশ যাদের একটা পুরো টিম 180 জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে। এবার জাতিসংঘের এই বার্তায় খানিকটা হলেও স্বস্তি ফিরছে হাসিনা শিবিরে। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বিচারে যেসব নেতাকর্মী আটক হয়েছেন তাদের বিচার দীর্ঘ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হ্যাঁ দর্শক, একটা দুঃসংবাদ দিয়ে শুরু করলাম যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশ পুলিশের 25 সদস্যকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। কিন্তু কাকতালীয় হবে শেখ হাসিনার আমলে কিন্তু কাউকে পাঠায়নি। পাঠাচ্ছে কার আমলে? পাঠাচ্ছে ডক্টর ইউনূসের আমলে, নোবেল পুরস্কার বিজয়ী ইউনূসের আমলে পাঠাচ্ছে। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে, আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনূস নাকি ওয়াকার? ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশে শেষ পর্যন্ত এলো না? আর্মির তরফ থেকে যেই প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল, কিন্তু আর্মির মধ্যে যে অস্থিরতা। আওয়ামী লীগ সরকার পতনের পর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, শ্রদ্ধেয় এমনকি বিশ্বনন্দিত যিনি ক্যারেক্টার ছিলেন ডক্টর ইউনূস, এই মুহূর্তে আজকের দিনে এসে অনেকেই ওনার এই সিটটাকে বা ওনার এই অবস্থানটাকে অভিশাপ মনে করছেন তাদের নিজেদের জন্য। কেন মনে করছেন? সেই 1989 সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই, আজকে সেই ঘটনাই ঘটে গেল। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল। কেন? আমাদের যিনি শাসক আছেন তারা কি দুর্বল নাকি তাদের কানেক্টিভিটি দুর্বল? আমরা যদি মনে করি বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে সাবেক, রানিং বা আগামী ইন্টারন্যাশনাল ক্যারেক্টার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পারফেক্ট ছিলেন, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন আমরা দেখি জাতিসংঘ থেকে মানে বাংলাদেশি একমাত্র দেশ যাদের একটা পুরো টিম 180 জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে, কেন আসলে এমন ঘটনা ঘটলো? আমরা কি জাতিসংঘকে আসলে ব্যালেন্স করতে পারছি না? সরকারকে আসলে প্রটোকল নিশ্চিত করতে পারছে না? অথবা কোথায় ঘাটতি হচ্ছে? আসুন দেখি মূল ঘটনা। আন্তর্জাতিক শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশ, আর বাংলাদেশ অলরেডি এখানে একটা পজিটিভ ফেস ক্যারেক্টার ছিল। আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র একটা অবশিষ্ট কন্টিনজেন্ট, মানে একটা বড় সড়ো 180 জনের একটা টিম সম্ভবত, তাদেরকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। কেন বাংলাদেশের টিমকে দেওয়া হলো? পুরা টিম অন্য দেশের আছে বাট সেখানে অনেক কম, 4-1, 3-1, কিন্তু আমাদের ফুল টিম কেন? এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের যে দীর্ঘদিনের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ থেকে এই যে যারা যাবেন, যারা আশা করেন, তাদের জন্য কিন্তু উদ্বেগের তৈরি হয়েছে। বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ক্যামেরুন, সেনেগাল এবং মিশরের মতন দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে কমানোর কথা উল্লেখ করা হয়েছে জাতিসংঘের নথির তথ্য। পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবেই দেখছেন। জাতিসংঘ মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা বা ব্যর্থতা। আপনারা যে ছড়ে দেখছেন 180 সদস্যের মধ্যে এটা ছিল 70 জন নারী পুলিশ কর্মকর্তা, যারা সম্ভবত এবার প্রথমে গিয়েছিলেন, আর আগামী নভেম্বরের মধ্যেই মানে 1 মাসেরও কম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মাত্র 2 মাস আগে এই টিমটা গেছে কবে? মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট বাংলাদেশ থেকে মোতায়েন করা হয়েছিল। নারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্য হচ্ছে, সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোণঠাসা, জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না। জাগনিসদের করা প্রতিবেদনটিতে বলা হয়েছে যে জাতিসংঘের নথিতে কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো, প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ রয়েছে। বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো টিমকে ফেরত পাঠানো হচ্ছে। কাল থেকে ক্যাম্প বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হবে। 17 বছরের যত মালামালার সেবা আছে সব কার্গোতে বুঝিয়ে দিয়ে আসতে হবে। সবাই একসঙ্গে কাজ করবো, আমরা একসঙ্গে এসেছিলাম, একসঙ্গে চলে যাব, এই কথা বলছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ। তো জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশ বলছে জাতিসংঘের যেই অর্থ সংকট, এটার কারণে এটা কমানো হয়েছে, বুঝলাম, কিন্তু বাংলাদেশকে কেন পুরা এই বলির পাঠা করে দেওয়া হইলো আমি জানি না যে এটা কেন করা হবে। আর আগামী 3 দিনের মধ্যেই 162 জনকে পাঠিয়ে দেওয়া হবে, আর 18 জন যারা বিভিন্ন গাড়ি টাড়ি প্রশাসনিক লজিস্টিকে কাজ করতেছিলেন তারা নভেম্বরে ফিরে আসবেন। আমার কাছে মনে হয় এটা সরকারের ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে দেশের মধ্যে ঐকমত্য নিয়ে বা কমিশন সংস্কার নিয়ে যে পরিমাণ মনোযোগ দিচ্ছেন, সারা পৃথিবীতে গেল এই 1 বছরে বাংলাদেশের ভিসা পাওয়ার রেশিও, বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়া, কূটনৈতিক ব্যর্থতা, এখানে যারা বসছেন মানে থাকে না যে কি বলা হয়, আসলে শব্দটা কিভাবে ব্যবহার করবো, যে অমুকরে দিয়া কি তমুকের কাম চলেনি, বুঝা নিয়েন, ঘোড়ার কাজ কিন্তু চলে না কারে দিয়া। এটা কিন্তু তাহলে প্রমাণিত হলো যারা পররাষ্ট্র সামলাচ্ছেন, ইন্টারন্যাশনাল এই বিষয়গুলোকে ডিল করছেন, তাদের দক্ষতার অভাব। এটা তো ভালো উদাহরণ হলো না? কি বলবেন সরকার? ইন্ডিয়ান আর্মি
কেন বাংলাদেশে শেষ পর্যন্ত এলো না? শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসেননি। কেন আসেনি সেটি আমার কণ্ঠ থেকে বলবো অবশ্যই। তার আগে আমরা একটু দেখে নিই যে যিনি আমাদের স্টোরিটা করে জানিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসছেন সেই চন্দন নন্দী, সেই চন্দন নন্দীর মুখ থেকে আমরা একটু শুনে আসি যে কেন ইন্ডিয়ান আর্মি তাদের সফর ক্যান্সেল করলো। চলুন। বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনারই স্টোরিতে এসছে যে বাংলাদেশ সফর করছেন এবং আজকে থেকে বাংলাদেশ সফর করার কথা। দাদা, এই সফরটা কি হচ্ছে? না, হচ্ছে না। এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার আগে খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি। এটার জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়েছিল। আর্মির তরফ থেকে যেই প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল, কিন্তু ওনারা, আমার মনে হচ্ছে আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন, সেটা তার মানে এখনো কাটেনি, সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে। তো আমি একটু আগে বললাম যে গতকাল অব্দি বাংলাদেশ আর্মির মধ্যে ডিসকাশন চলছিল যে প্রোটোকল দেওয়া নিয়ে, প্রোটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা দল নিয়ে আসছে, তাদের যেটা প্রাপ্য, যেটা পাওনা আর কি, যে প্রোটোকলটা ডিপ্লোম্যাটিক ইয়েতে, সেটার জন্য। কিন্তু সেটা যখন হয়নি আজকে পূরণ, তার থেকেই আমরা ধরে নিতে পারি কোয়াইট সার্টেনলি, আর আমি খোঁজও নিয়েছি যে এরা ঢাকায় আসেননি এখন অব্দি। এটা আগামী কোন দিন আসবে, এটা আগামী কোন সময় আসবে কিনা সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, কারণ আমার কাছে সেই সময়টুকু ছিল না এই শোতে ঢোকার আগে এটাকে ভেরিফাই করার যে এটা রিশিডিউল হবে কি হবে না। নাকি এটা কূটনৈতিক অন্য কোনো কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেল? এখানে পাকিস্তানি প্রভাব, মার্কিন প্রভাব, এসব কারণে? দেখুন, না, আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মির অফিসারদের আনাগোনা আছে, মার্কিনী যে একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সেটাও আছে। তো এটা তো তাহলে আগে ক্যান্সেল হওয়া উচিত ছিল, বা আগে শিডিউলই হতো না আর কি। কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল, কোন কোন ইউনিটের সঙ্গে মিটিং করবে সেটাও লিস্টেড হয়ে গিয়েছিল, তার থেকে আমরা এটুকু ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যে প্রবলেম গুলো চলছে এখন, সেই প্রবলেম গুলোকেই কনসিডার করে এই ভিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হয়েছে। তাহলে আমরা এই আশাটা জাগিয়ে রাখতে পারি যে এটা রিশিডিউল হবে এবং নিশ্চয়ই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসবে। হতে পারে। যদি না অন্য কোনো সিচুয়েশন রাইজ করে যার জন্য দীর্ঘদিনের জন্য এটা পোস্টপন বা ডেফার করে দেওয়া হয়। ক্ষমতা তুমি কার? বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই। ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র, দেশি চক্রও আছে। চলুন বিষয়টা আরো বিস্তারিত আলাপ করে দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন, তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার প্রকাশ্যে বলেছেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না, কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা। অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয়। ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াইয়ে। প্রশাসন, সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন। একদিকে ইউনূস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র, যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকার, যিনি একসময়ে 2024 সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন, আমি সব ঠিক করে দেব। কিন্তু আজ তিনি কার্যত বন্দী নিজের সদর দপ্তরেই। কার্যত বন্দী, আমি কিন্তু বলিনি ওয়াকারুজ্জামানকে বন্দী করা হয়েছে, কারণ এই গুজব সব জায়গায় চলছে। বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই। জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা, নির্বাচনের কথা, কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান, কোনো বৈঠক না করেন। ইউনূস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস, কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে। প্রশ্নটা এখানেই, এই অন্যত্র আসলে কারা? বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াশিংটন, ইসলামাবাদ, নয়াদিল্লি, তিন দিক থেকেই চাপ আসছে, তবে প্রভাবের রেখা স্পষ্ট নয়। একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃপ্রবেশ, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের প্রণোদিত এনজিও নেটওয়ার্ক, ব্যবসায়িক নেটওয়ার্ক। এই দুই অক্ষই ইউনূস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে। নামমাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে, কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে। ইউনূস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্য
তার নিরাপদ ছাতার নিচে আছেন, তখন বাস্তবে সেই ছাতা তাকে ঢেকে রাখেনি, বরং তাকে ব্যবহার করেছে মাত্র। মার্কিনী রণতরী এসে ভিড়েছে বঙ্গোপসাগরে, কিন্তু তা বেশি দিন থাকেনি। ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে, এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনীহা অস্পষ্ট নয়, সেটা প্রমাণিত হয়েছে শারম এল শেখে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে। পৃথিবীর তাবৎ বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন, ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, কিন্তু বাংলাদেশ সেখানে দাওয়াতই পায়নি। এই যে ত্রিমুখী একটা বাস্তবতা, ইউনূস আসলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন। জেনারেল ওয়াকার জানেন, একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর টিকবে না। তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু তা এখন আর তার একমাত্র বেঁচে থাকার উপায়। আসলে তার হাতে আর কোনো কার্ড নেই। তিনি তার টেক্কা মেরে দিয়েছেন আগে, এবং সেটা ভুল টেক্কা ছিল, বোঝাই যাচ্ছে। ধরুন কর্নেল ওলি আমাদের একটা মন্তব্যের কথা যদি ধরি আমরা, তিনি বলেছেন ইউনূসকেও হয়তো পালাতে হবে হাসিনার মতো। আমার তো মনে হয় রোম থেকে ফিরে এসে এই বাস্তবতার মুখোমুখি ইউনূসকে হতে হবে, এবং এই বাস্তবতা নিয়ে ইউনূসকে টিকে থাকতে হবে যে কদিন তিনি টিকে থাকেন বাকি দিনগুলি। দেশের অর্থনীতি টালমাটাল, ব্যাংক খাত ভেঙে পড়েছে, ব্যাংকে নাকি 5,000 টাকাও তো তুলতে পারছে না মানুষ, বেকারত্ব বাড়ছে এবং প্রশাসনের ভেতর ভয়। ইউনূসের চারপাশে যারা আছেন তারা মূলত এনজিও প্রজেক্টে অভ্যস্ত লোক, রাষ্ট্র পরিচালনায় তারা সম্পূর্ণ অদক্ষ। তিনি আন্তর্জাতিকভাবে সভা করেন, কিন্তু দেশের মাটি হারাচ্ছেন প্রতিদিন। বাংলাদেশের ডিপ স্টেট এখন বহু স্তর বিশিষ্ট, একদিকে পাকিস্তান ইন্টারেস্ট, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের নেটওয়ার্ক, এনজিও নেটওয়ার্ক, এবং অর্থের যোগানদাতা হিসাবে 2024 সালে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এখন ক্ষমতার ভাগ চায়। মাঝখানে কি স্থানীয় রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম, জঙ্গিবাদ এবং তাদের ক্ষমতার দখলের স্পৃহা। ইউনূস এর মধ্যে একটা চেহারা মাত্র, প্রতীক বা চালক নন কোনোভাবেই। তাহলে কে চালাচ্ছে দেশ বলেন তো? ইউনূস না চালান, ওয়াকার যদি নিয়ন্ত্রণহীন হন, তাহলে কে চালাচ্ছে দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ক্ষমতার আসল রূপরেখা এখন শ্যাডো গভর্নমেন্টের হাতে, মানে ছায়া সরকারের হাতে। একটি যৌথ কাঠামো আছে যেখানে পাকিস্তানি সামরিক গোয়েন্দা, জামায়াত শিবির নেতৃত্ব এবং কিছু বিদেশি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিলে দিক নির্দেশনা দিচ্ছে। তারা ইউনূসকে ব্যবহার করছে বৈধতার প্রতীক হিসাবে, ওয়াকারকে রাখছে নিয়ন্ত্রিত নিরাপত্তার চেহারা হিসাবে। বাংলাদেশের এই অবস্থা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শুরু। অর্থনীতি, শিক্ষা, এমনকি জাতীয় মর্যাদা সব জিম্মি হয়ে পড়েছে এমন এক জোটের হাতে বা এমন এক গোষ্ঠীর হাতে যারা মূলত দেশের স্বার্থ দেখে না। তারা তাদের স্বার্থ দেখে, ক্ষমতার স্বার্থ দেখে, এবং দেখে বিদেশিদের স্বার্থ। তার মানে হলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এক ভাঙা দোলনার মতো। আপনি দোলনা দেখেছেন না, বাচ্চাদেরকে দোলায় যে একদিকে ঝুঁকে পড়ছে ইউনূসের দুর্বল বেসামরিক সরকার, অন্যদিকে ওয়াকারের নিঃশব্দ সেনাতন্ত্র, মাঝখানে সক্রিয় সেই অদৃশ্য হাত যারা উভয় পক্ষকে ব্যবহার করছে, দোলনাটাকে দোলাচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। ওয়াকার বেঁচে আছেন কিন্তু নড়তে পারছেন না, ইউনূস ক্ষমতায় আছেন কিন্তু কিছুই করতে পারছেন না। এই দুইয়ের মাঝখানে বাস্তবে ক্ষমতা চলে গেছে এমন এক ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে যারা বাংলাদেশের ইতিহাসের বাইরে থেকেও আজ তারা নিয়তি নির্ধারণ করছে আপনার বাংলাদেশিদের বা বাঙালির। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয়, একদম রাষ্ট্রটা শেকড়হীন কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে। প্রশ্ন